উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা ১৯। তুই নিজে খাইতে পাস না, আবার এখন গলা ঝুলাইয়া অন্য বেডিরে কি খাওয়াবি বউরে? আফজাল মিয়ার কক্ষে বসে আছে বর্ণ। এসেছিল আলোচনা করতে, উল্টো তিনি বউ খাওয়ানোর বাণী জুড়ে দিয়েছে। ভ্রুকুটি করে কিছুক্ষণ তাকালো বর্ণ। এত কথা ভালো লাগছে না, কাজের কথা না বলে আজাইরা আলাপ জুড়েছে। আমার মগজ একটু একটু ভুনা কইরা খাওয়ামো, লগে কিডনি ভাজি আর কলিজার ঝোল ওলা তরকারি। বিকৃতি মুখভঙ্গি। আফজল মিয়া খ্যাক খ্যাক করে উঠলেন। খবিস কোনহানের জানি? বিহুদা অর্থহীন কথায় নিজের সময় অপচয় করে মনে হলো বর্ণের। অবশেষে বর্ণ গম্ভীর ভঙ্গিতে মূল প্রসঙ্গে এলো, বলল, চাচা এত কথা মজা লাগে না, ওপরের ঘরটা কি পরিষ্কার করাই দিবেন? আফজাল মিয়া প্রত্যুত্তর করলো, নিজে যদি কইরা নিতে পারোস তাহলে কর, ওপরের ঘরের ভাড়া বেশি কইলাম। বর্ণ আমজাল মিয়ার দিকে ভুরুকুটিত করে বলে ওঠে, ওপরের ঘর বছরের পর বছর এমনি পইরে আছে, হঠাৎ কইরা ওইটার দাম কেমনে বাড়লো? আমি যেই ভাড়া দেই ওইটাই দিমু, লন লাগলে নিজেরাই পরিষ্কার কইরা লইলাম। এখন আমার ঘরের দাম আছে হুন্দামিন নাতি? বর্ণ ঠোঁট শক্ত করে বলে উঠল, এক পাও কব্বরে গিয়ে আছে, তাও শরীর ভর্তি টসটসে লোভ। 2 দিন পর ময়রা যাইবেন, আর আমি কিন্তু দাবি ছাড়ুম না, মরার পরও দাবি রাখুম আপনি আমারে ঢাকায় খুপড়ির ঘরে ভাড়া দিয়া রাখছেন। আফজাল মিয়ার স্ত্রী ভীত স্বভাবের। এতক্ষণ দুজনের কথা চুপচাপ শুনছিলেন। হুট করে আতঙ্কিত হয়ে ওঠেন তিনি। মুখে সেই ছাপ স্পষ্ট। স্বামীর পিঠে হাত রেখে বললেন, এই তুমি ওর কথা মাইনা লও। বর্ণ বাঁকা হাসে বলে, চাচি আপনি তো বুদ্ধিমতী, কেমনে বিয়া করলেন এই খাটাই সে বেটারে? আপনার দরকার ছিল আমার মতো তেরা একটা পোলা, কি সব বুইরা চক্করে পইরে আছেন, লর বিয়া করি। আফজাল মিয়া স্ত্রীকে ঠিকই ধরতে পারলেন। বর্ণের ঠাট্টা লাজুক ভঙ্গিতে মুখ ঘুরিয়ে বলে ওঠে, যা সেরা। অন্যদিকে মুখোমুখি অপমান রেখে গেলেন আফজাল মিয়াকে। বর্ণ ওকে চর দেখিয়ে বললেন, নিজের বউ লইয়া থাক, আমারটার দিকে নজর দেস কেন? বর্ণ কাপড় ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, হাসতে হাসতে বলল, রাইতের অন্ধকারে আপনার বউ ভাগাই লইয়া যামো, ভালোই ভালোই ওপরের ঘরের চাবিটা দিয়েন। আমি কইলাম এক কথার মানুষ চাচা। বর্ণের পিছু পিছু গেট অব দিয়ে সেই আফজাল মিয়ার স্ত্রী। বর্ণ খেয়াল করেও পিছে তাকায় না। এক পর্যায়ে চাচি সদর দরজা পর্যন্ত আসলে বর্ণ ব্রেক কষে নিজেই চলনে দ্রুত দুষ্টি মুখে প্রশ্ন করলো, আরে চাচি, কইলাম না নিশিরাইতে আপনার লইয়া ভাইগা যামো, এত তাড়াহুড়া কেন? তরাক জোয়ান বর্ণকে দেখা ফিদা হয়ে গেলেন নিহি। আফজাল মিয়ার স্ত্রী কপট রাগ দেখিয়ে কানমলা দিয়ে ধরলেন। বর্ণ হাসলো, হেসে অভিনয় করছে ব্যথা পাওয়ার। মিথ্যা আর্তনাথের সুর। কান ছাড়লেন না তিনি, তবুও বললেন, আমার লাগে মস্করা করস? করলাম একটু, আপনি আমার ডার্লিং লাগেন না? আলতো হাতে চর দিলেন বর্ণের গালে। বলতে লাগলেন, মস্করা কর, হাসি খুশি থাক, কিন্তু লগে এই ভাদাইমার মতো রাস্তায় রাস্তায় না ঘুরা দায়িত্বশীল হও। তুই এখন কিন্তু একলা না, বউ আছে তোর। বর্ণ মুখ কুচকে বলে ওঠে, আপনারে আমি ভালো ভাবছিলাম, আপনি জ্ঞান দিতে শুরু করে দিলেন। বিয়া করুম না কিন্তু। চুপ থাক, বইয়ের যত্ন করিস। জনির লাগে লাগালাগি কমায় দে, তোর আর ওই দুশ্মনী আবার বইয়ের ওপর না পড়ে। বর্ণ চুপ হয়ে গেল। জনি ওর থেকে বাঁচানোর জন্যই তো এত কিছু। চক্ষু নুয়ে দীর্ঘশ্বাস ফেললো বর্ণ। বলল, ওর লাগে আমার অনেক হিসাব নিকাশ আছে চাচি, এসপার ওসপার না হওয়া পর্যন্ত যে কলিজার আগুন নিব না। আর রইল ওই সেমডি, বিয়া যেহেতু করছি একটা ফুলের টোকাও দিতে পারবো না, যদি দেয় দিয়া ফালায়, ওরে মানুষ ভালা না। রহস্য হাসলো বর্ণ, জবাব দিল, ওর বুকে ইটা ভাঙুম, কলিজা বাহির কইরাম এই পুরান ঢাকার গলিতে কুত্তারে খাওয়ামু। বর্ণ অম্বেশার সচরাচর ফোন আলাপ হয় না। প্রথম দিয়েছিল সেই দিন যেদিন তার মাথায় বিয়ের ভূত চেপেছিল। আজ দ্বিতীয়বার। অফিস থেকে বাড়ি ফিরে ছিল অম্বেশা। হুট করে বর্ণের জরুরি তলব। কিছু একটা সংখ্যায় ঠেলে দিয়ে অম্বেশাকে চিন্তায় বিভোর হয়ে হাঁটতে লাগলো অম্বেশা। গন্তব্য টিএসসি। বর্ণ জানিয়েছে সেখানে অপেক্ষা করছে সে। কঠোর আদেশ জারি করেছে, দ্রুত আসে যেন। ঘরে চাল শেষ কিনে পায়ে হেঁটে রওনা হলো অম্বেশা। উঁচু স্থানে পা ঝুলে বসে আছে বর্ণ। দূর হতে দেখলো ধূসর রঙের পোশাক পরিহিত এক মেয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। চিন্তা কি ভুল হয়? সে যে সারা জীবনের জন্য গলায় ঝুলে যাওয়া মালা।
অম্বেষা অস্থির ভঙ্গিতে নিঃশ্বাস নিতে নিতে প্রশ্ন করে, কি হয়েছে? ঘেমে নিয়ে একাকার। উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রী, নিয়ন আলোয় চিকচিক করছে ঘাম। বর্ণ দেখলো, হাতের ইশারায় বসতে বলল। অম্বেষা বসে স্বস্তি নিঃশ্বাস ফেলে, জিজ্ঞাসুল দৃষ্টিতে তাকায় বর্ণের দিকে। আমার মেসের নলে 3 দিন যাবৎ পানি নাই। আজব একটি কথা শুনে হতভম্ব অম্বেষা। মেসে পানি নেই এটা জানানোর জন্য ডেকেছ? প্রত্যুত্তরে জানতে চায়, তো আমিও তো 3 দিন যাবৎ গোসল করি না, আমার কাছে আইবা? তোমার মনে তো পীড়িতের রং, আহো তোমারে জড়াই ধরি। জড়াই ধরার ভনিতা করে কিছুটা এগিয়ে আসতে চাইলো। অম্বেষা পেছনে সরে যায়, বিকৃতি ভঙ্গিতে বলে, নোংরা কথাকার, এসে বলতে ডেকেছ? ইচ্ছে হলো গলা চেপে ধরতে, তবে তেমন কিছু করেনি বর্ণ। দাঁত কিরমির করে বলে ওঠে, ইটিস পিটিস পীড়িতের রং, গায়ে মাখলে আগে মনে আসিল না গন্ধ? আমি লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করলো অম্বেষা। বাড়ি গিয়ে বর্ণ রেঁধে দিবে না তাকে, তার কাজ তার নিজেই করতে হবে। এখন যেহেতু অযথা সময় নষ্ট হচ্ছে, তার মানে এখানে কোনো দরকার নেই। তুমি বলবে কেন রেখেছ? না হয় আমি গেলাম, বাড়ি গিয়ে রান্না করতে হবে বলে জায়গা থেকে উঠে দাঁড়ালো অম্বেষা। কাঁধে ব্যাগ তুলে, ফালতু বেচাল শুনতে আসেনি, আজ মেজাজ প্রচুর খারাপ। আরে বাহ না সেরি, আহো বাসার প্ল্যান করি। অম্বেষা চক্ষু ছানা পড়া, বলে এই ছেলে কি বলে? পরে বর্ণ বলল, বাসরেরও প্ল্যান করা যায়। বাসর প্ল্যান করবে মানে কি? অম্বেষা সব ভেবে দাঁড়িয়ে থাকতে থাকতে বর্ণ তার হাত টেনে পাশে বসায়। আরে তোমার আর আমার বাসর প্ল্যান করবো, একটা ঝাঁকানাকা প্ল্যান আছে আমার কাছে। হতবুদ্ধির মতো চেয়ে থাকে অম্বেষা, এই ছেলেটার প্রেমে পড়েছে। হাই! বর্ণ তোয়াক্কা করলো না সেসবের। রং বেরঙের লাইট, তারপর নতুন ফুল আনবো, অনেক কালারের ফুল, জানি একা একা বোরিং ফিল না করে, তাই কয়েকটা পাতাবাহার গাছও দরকার। ফুল, লতা পাতা আর লাইটের বাসর। আর আমার বিয়ার চেয়েও বাসর নিয়ে বেশি টেনশন। বিরক্তি আর বেহাপনার চরম সময় পৌঁছে গেছে আলাপন। অম্বেষা বর্ণের মতো করে বলল, হ্যাঁ। তারপর দুজন মুখে মুখে কালি মেখে ঝিঙ্গালালা হু হু করবো। অম্বেষার বাহু চাপড়ে বর্ণ বলল, মাখন একটা আইডিয়া দিছো সেমরি। তর্ক করে ওখানে সংকোচ বোধ করলো অম্বেষা। মুখ ফুটে বাসরের কথা বলেছে লজ্জাহীন ছেলেটাকে। নারীর কাছে প্রথমবার শুনতেই বিষয়টি ভীষণ লজ্জাজনক বটে। হওয়ার ভেসে যাওয়া বিয়ে করে ফেলেছে তারা। পরে বিয়ের পরবর্তী সময় কি হবে এসব ভাবার সময় ছিল নাকি? বর্ণ ক্ষুদ্র চোখে লালাপ বর্ণ ছোঁয়া মুখোমুখি চেয়ে বর্ণ বলে, লাল নীল বাতি জ্বলে কেন মুখে? আহো তোমার এই সিগনালে খাড়া করায় দিয়াহি। অম্বেষা মাথা নত করে শক্ত স্বরে বলে ওঠে, কি বলতে ডেকেছ স্পষ্ট করে বলো। যদি না কই কি করবা? মারবা? স্বামীর ওপরে হাত তুলবা? সিসি, এগুলি পাপ, জানো না? স্বামী শব্দটা ঝংকার দিল, কানে বাজলো। বনের কাছে শব্দগুলো ভীষণ স্বাভাবিক, তার কাছে ততটা অস্থিরতার কারণ। নতুন অনুভূতিগুলো যেন শব্দহীন। ভালো লাগা নাকি খারাপ লাগা কিছু বোধগম্য হলো না। বিভ্রান্ত সৃষ্টি করলো এই দুয়ের। কাঁধে থাকা ব্যাগ শক্ত করে চেপে রইল বনের ইচ্ছাধিক অধিক সময় ব্যয় করে। কালকে সকালে তোমারে যত বালের ক্লাস, বালের অফিস, বালের রান্দা, সব বাদ। বাড়িওয়ালারে কইবা বাড়ি ছাড়বা। এমনিতেই বেটার লাগে আমার একটু পার্সোনাল দুশ্মনী হইয়া গেছে। আর আমারও চাকরির গোল। আমি আপাতত 9,000 টাকার মালিক, কিন্তু বেকার। মনে করবা যা যা কইছি। অম্বেষা দৃষ্টি তুলে শুধায়, এসব কেন করব? সংসার করার শখ না? শখ মিটামো। কালকের পর থেকে বনের লগে জুইরা প্রতিদিন পুরবা, ঝোলসাই যাইবা, কয়লা হইবা, তারপর তোমারে নিয়ে গিয়ে আমি কয়লা মিলে বেচা দিব। অম্বেষা বাড়ির দিকে রওনা হয়েছে। তার কয়েক কদম পিছু পিছু বর্ণ হাঁটছে এবং পেছন থেকে শক্ত হাতে ভারী চালের ব্যাগ তুলে রাখা যুদয় রমণীকে। এরপর মায়া হলেও এমন মন থেকে ঝেড়ে ফেলে দিল আকস্মিক। এত মায়া যে বরাবরের মতোই তার পোষাবে না। কিছুতেই অনুভূতিহীনতার সাথে আপোষ নয়, মায়ার স্থান গ্রহণ করলো না সে। কি করে এই মেয়ের এত দুঃসাহসী? এত বল কোথা থেকে আসে এই দেহে? মনের বল, দেহের বল, রূপ জ্বালিয়ে দেয় এও বুঝি। হুট করে গলির মুখে অম্বেষার পদচরণ থামে। তার কয়েক কদম অনুসরণ করে চলা বর্ণেরও ঠিক অবাক অম্বেষা। বর্ণের চল শক্ত হয়ে ওঠে। পেছন থেকে সামনে এগিয়ে এলো, দূরত্ব দিয়ে এক হাত আর কনুইয়ের সাহায্যে শক্ত স্থান
ভর করে দাঁড়ালো। অম্বেষার পথ আটকে দাঁড়িয়ে জনি ঠোঁটে হাসি, নরম গলার স্বর অম্বেষাকে প্রশ্ন করে, আপনি কি মহলায় নতুন নিহি? অম্বেষা কিছুটা বিব্রত হয়ে জবাব দেয়, জনি বুঝবার ভঙ্গিতে মাথা দোলায়, বলল, আচ্ছা, হাসিব চাচার বাড়িতে থাকেন? অম্বেষা বড় সবলীলয় স্বরে জবাব দেয়, জি। আপনার আব্বা আম্মার লগেই থাকেন নাকি? জি না, একাই থাকি। বলেই সামান্য ঘাড় ঘোরায় অম্বেষা। ল্যাম্প পোস্টের নিচে সংসেজে দাঁড়িয়ে বর্ণ, অগ্নিচক্ষু স্পষ্ট দৃশ্যমান। কাছাকাছি হওয়ায় দেখতে পেল অম্বেষা চোখ দিয়ে যেন গিলে ফেলার পায়তারা করছে, আগুন চোখে ইশারায় কিছু একটা বলতে চাইছে। এক পর্যায়ে ভঙ্গুর আঙ্গুল তুলে ইশারা করলো। অম্বেষা বুঝতে পারলো না কিছুই। তখন ওই জনি আবারও প্রশ্ন করে। ও হুট করে অম্বেষার ফোন বেজে ওঠে। বর্ণ অন্যদিকে ঘুরে কল ধরে ফোন রিসিভ করলো। বাস খাই গলায় বর্ণ বলে উঠলো, ইশারা বুঝো না? এই হিজড়ার সামনে থেকে সইরা বাড়ি যাও। ওর লগে বেশি আলাপ পারলে তোমার কলিজা সাবাইয়া খায়া ফেলামো। এমন হুমকিতে খানিক থমথম খেয়ে গেল সে। বলে ফোন কেটে লম্বা করে ঘাড় ঘুরিয়ে দেখলো বর্ণ এখনো সেখানেই দাঁড়িয়ে। অম্বেষা বলল, বাবা মার সাথে না, তবে স্বামীর সাথে থাকি। জনি যেন আকাশ থেকে পড়লো, প্রশ্ন করলো আশ্চর্য ভঙ্গিতে, স্বামী মানে হাজব্যান্ড? ওটা তো বুঝলাম, হাজব্যান্ড মানে কি? তুমি বিবাহিত? হাজব্যান্ড মানে আপনাদের ভাষায় জামাই। আরে বুঝবার পারছি, তোমার দেখা লাগে না তুমি বিবাহিত। না লাগলে কি করব বলুন? সত্যি এটাই। জনি উদাসরে বলে, আসি তাহলে। আমার গুন্ডা টাইপ স্বামী যে কোনো সময় রেগে ফায়ার হয়ে যেতে পারে। জনি মাথা দুলিয়ে বলে, হ যাও। অম্বেষা গলির মধ্যে যেতে যেতে পিছু থাকা একবার বনের দিকে চেয়ে জনির পানে দৃষ্টিপাত করলো, বলল, অপরিচিত মানুষকে আপনি বলে ডাকবেন, ঠিক আছে? তাছাড়াও আমি আপনার বড় বোনের মতো। সূর্যজ্যোতি ভূমণ্ডলে পড়েছে কিছু সময় পূর্বে। পাখিরা সুর বাজে এদিক ওদিক জানান দিচ্ছে নতুন দিবা নতুন হয়েছে। দিন এবং রাত পেরিয়ে কতটা সময় না রয়ে যাওয়া হলো এই ধরনীতে। মনে হয় যেন এক লম্বা সময়, যেন কত বর্ষ। দিবস বসুত না, আর রজনীর বিকল্প না। ধুন্দলা আয়নায় মুখ দেখছে অম্বেষা। সতেজ মুখে কয়েকটা ঝাপটা দিল জলের। হাত দিয়ে ঘাড় অব্দি ভিজিয়ে জড়িয়ে নিল কিছুক্ষণ, এরপর বেরিয়ে এলো। সব গোছগাছ রাতে শেষ। জানানো হয়েছে সুদীপ্তাকেও। সেও একজন বুদ্ধিমতী নারীর মতো সবটা স্বাভাবিকভাবেই নিয়েছে। সুদীপ্তাও জেগে উঠেছে তাড়াতাড়ি। বিদায় দিবেন অল্প দিনের সঙ্গীকে। হাসি মুখে এসে বললেন, শুভ সকাল। যাচ্ছ তাহলে? অম্বেষা এগিয়ে আসে। সুদীপ্তা দুহাত আগলে নিয়ে বলল, হ্যাঁ দিদি, যাচ্ছি, কিন্তু অতটা দূরেও না, আসবো মাঝে মধ্যে। অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য বোন। স্বামীর সংসার মন দিয়ে করবে। পুরুষ মানুষ একটা আলাদা জ্বালা। অম্বেষা লাজুক হাসে, বলে, আমারটা আরো বড় জ্বালা। শোনো, দুপুরের খাবার আমি দিয়ে আসবো তোমাদের জন্য। অম্বেষা দুদিকে মাথা দোলায়। না বলতে চাইলেও সুদীপ্তা মেয়ে এসে জাপটে ধরে। অম্বেষা একগাল হেসে তাকে কোলে তুলে চুমু খেলো। মেয়েটি বলল, মাসি তুমি চলে যাবে? আমাদের সাথেই থাকো। মেয়েটার মায়াভরা কণ্ঠে অন্তত ব্যথিত হলো অম্বেষা। কি নিদারুণ স্নেহ তার কণ্ঠে। কতদিন হয়েছে এখানে তার? 1 মাসও পূর্ণ হয়নি। অদৃশ্য ভালোবাসার সম্পর্কে জুড়ে গেছে তারা। অম্বেষা বোঝানোর ভঙ্গিতে বলল, বেশি দূরে যাচ্ছি না তো মা, তুমি যখন ইচ্ছে চলে আসবে, ঠিক আছে? আদুরে গলার প্রশ্ন আসে। আর রাতে গল্প শোনাবে না? মুখ মিয়ে আসে অম্বেষার। বাচ্চা মেয়েটিকে কি করে বোঝাবে? নিষ্পাপ মন কষ্ট না পেয়েও বসে। সুদীপ্তা সামলে নিল মেয়েটিকে। ইতিমধ্যে 2বার ফোন বেজে উঠেছে। বর্ণ গলির মোড়ে দাঁড়িয়ে আছে। অম্বেষার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। কিছু মালপত্র বাকি, সেগুলো এসে নিয়ে যাবে। হাঁটতে হাঁটতে বর্ণের সামনে গিয়ে হাজির। স্বাভাবিক চোখে চেয়ে বর্ণ বলল, চলো। 2 কদম এগোতেই অম্বেষা পেছন হতে বলে উঠল, কেমন নিষ্ঠুর মানুষ তুমি! এত ভারী ব্যাগ বইতে পারছি না, দেখতে পাচ্ছ না, অথচ সাহায্য করছো না। বর্ণ পিছু ঘুরে চায়। মানবতা দেখিয়ে সাহায্য করতে হতো, সেটাও মাথায় ছিল না। কথা না বাড়িয়ে এগিয়ে এসে 2টো ব্যাগ হাতে নিয়ে নিচে এক প্রকার কেড়ে নিল। বলে তাচ্ছিলের সুরে, তোমায় যে বইতে হবে সারা জীবন, ওই ওজনের কাছে তোমার ব্যাগের ওজন কিছুই না। কি যেন কি হলো? অম্বেষা ঠোঁট টিপে হেসে উঠল। তার চাপা হাসির অর্থ বোধগম্যর বাহিরে। বর্ণের ব্যক্তিগত পরোয়া না করার গুণ ধরে রেখেছে। হাঁটতে শুরু করে এক নতুন যাত্রা। বুকের প্রবল অস্থিরতা, অজানা উদ্বেগ গ্রহণ করে সফরে বেরিয়েছে। কি জানি কি হবে। পুরান ঢাকার মোড়ে পথঘাটের মতোই
মস্তিষ্ক 14 পেজ, ছুটবে কি করে? বর্ণ চোখ বুজে কপাল টান টান করে মিনিট 5 পরে হাজির তাদের নতুন সংসার এর সম্মুখে। আধা সংসার, পুরনো আমলের বাড়ি, দোতলায় উঠে টাসকি খেয়ে দাঁড়িয়ে রইল অম্বেষা। কি অবস্থা ঘরের? মালপত্র বোঝাই করে রাখা হয়েছে সবখানে। আদৌ এটা বসবাসের যোগ্য নাকি? অম্বেষা বর্ণের দিকে চেয়ে রাগে স্বরে বলল, কি এসব? তোমার সংসার কেমন মিশ্র প্রতিক্রিয়া। বাবা মায়ের পর কত শখ ছিল একটা সংসারের, ভালোবাসায় মোড়ানো। চেয়েছিল জীবনসঙ্গীর যত্ন, অতীতের সমস্ত সুখ ভুলিয়ে সরিয়ে তুলবে নতুন করে। অন্যরকম শিহরণ জাগলো বর্ণের কথায়, তবে লুকে বেরিয়ে গাঢ় শ্বাস। যাও কামে লাগো, এগুলো সব পরিষ্কার করবা, আমি একটু ঘুইরাহি। বলার সাথে সাথে হাঁটা ধরে বর্ণ অম্বেষা চিতাবাঘের মতো তাকে খাবলে ধরে বিভোর মুখে ফিরে তাকালো, বলল, অভদ্রামি করবা না। বাঘিনী রূপে চেয়ে বড় বড় চোখে তাকিয়ে অম্বেষা তর্জনী আঙ্গুল তুলে বলল, আমি একা কোনো কাজ করব না, তুমিও করবে। এতে ভারী জিনিসপত্র আমি তুলতে পারবো? বর্ণ সামান্য মাথা ঝুঁকিয়ে বলল, কেন? তুমি না বললে মহিষী শক্তিশালী নারী? যাও দেখাও তোমার শক্তি, আমি একটু দেখলাম। নইলে এত কথা বলবে না। বিয়ে করেছো নিচে পাগল হয়ে, এখন আমাকে ভোগাতে চাইছো? আমি সেটা হতে দিব না। বর্ণের মুখে রং বদলে গেল, দুষ্টুমি মাখা দুষ্টুতে গম্ভীর্য ছেয়ে গেল। কয়েক কদম এগিয়ে অম্বেষার দিকে দাঁড়ালো, উচ্চতার দূরত্ব মিটিয়ে মাথা নুইয়ে আসে অম্বেষার মুখ বরাবর। খানিক ভরকে যায় অম্বেষা, নির্ভর চেয়ে থাকা চোখ দুটো এলোমেলো দৃষ্টি ফেলে ঘনিষ্ঠতায়। বনের মুখে কঠোর নিষ্পাপ অক্ষী থমথমে স্বরে প্রশ্ন আসে, আমি তোমার লেগা পাগল? প্রশ্নের উত্তরে উষ্ণ নিঃশ্বাসে ঝাপটা পড়ল মুখে, রুহ অব্দি কেঁপে ওঠে। প্রশ্ন স্বাভাবিকের সাথে অনুভূতিগুলো সমচ্ছ অবস্থায় দৃষ্টি স্থাপন হয় জমিনে। কি জিগাও? আবারও প্রশ্ন বাজের মতোই পড়ল নীরব বারান্দায়। অম্বেষা আবারও অগোছালোভাবে চোখে পলক ফেলে বলে ওঠে, তাহলে কইলা কেন? ভুলে বলে ফেলেছি। নিঃশ্বাসের উষ্ণতা বৃদ্ধি পায়, সাথে কণ্ঠস্বরের গভীরতাও। গাঢ় গলায় বলে, তুমি জানো তুমি একটি ভীতুসেরি? চমকে তাকালো অম্বেষা, অবুঝ ভঙ্গিতে চাইতে চায়। মানে? বর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে, মাথা দুলিয়ে হেসে বলে, তুমি খালি ওপর দিয়া ফরফর করো। যেই আমি গলায় টোন পাল্টাইলাম, তোমার আত্মার পানি শুকাইয়া গেছে। ভালো ভালো, আমারে ভয় পাইবা। বিষম খেয়ে চেয়ে রইল অম্বেষা। সে কি বনের কণ্ঠস্বরের জন্য চুপসে গিয়েছিল? খানিক সময়ের জন্য মুখ বরাবর এসে হৃৎপিণ্ডের গতিবেগ পাল্টে ফেলেছিল। সেটাই হচ্ছে আসল রহস্য। অম্বেষার অন্তরাত্মা বলে ওঠে, বিবর্ণ অনুভবকে কি বোঝে? সে তো অনুভূতিহীন এক জড়বস্তু। এ বিষয়ে একাত্মা প্রকাশ করে অম্বেষা নিজেও। পরিশ্রম করতে অভ্যস্ত অম্বেষা, তবে আজ যা করলো হাড়ভাঙা খাটুনি। আফজাল মিয়ার স্ত্রী এসেছে সাহায্য করতে, বয়সের কারণে সেও তেমন কিছু করতে পারেনি। তবে সাব্বির তার যথাযথ চেষ্টা করেছে সাহায্য করায়। ঘরের অবস্থা নাজেহাল। কয়েকজন মিলে পরিষ্কার করতে করতে বিকাল গড়ালো। সুদীপ্ত আর তার মেয়ে দুপুরের খাবার নিয়ে হাজির। অনেক আগে এসেছিল সেও। এত কাজ দেখে খাওয়ার সময় হয়ে ওঠেনি। বর্ণের মুখে হতে সারা শরীর ময়লা লেগে আছে। বারান্দার দিকে পরিষ্কার করতে করতে অম্বেষার ওড়না টেনে ধরে। রুহ কেঁপে ওঠে অম্বেষার। বর্ণ অবলীলায় ওড়না দিয়ে হাত মুখ মুছে যাচ্ছে। অম্বেষার নির্বিকার হতবিম্বল চেয়ে তা কিভাবে চেয়ে থাকতে দেখে বর্ণ বিরক্ত সহিত কপাল কুঁচকে বলে, কি? অম্বেষা দ্রুত মাথা দুলিয়ে না সূচক উত্তর দিয়ে সরে যায়। না হয় একদিন এই ছেলের হার্ট অ্যাটাক করাবে তাকে। বর্ণ ঘরে এসে আফজাল মিয়ার স্ত্রীকে বলে, আপনার বুইরা খাটাস জামাইরে কইবেন পানির লাইন ঠিক করাইতে, গোসল করবো না। পেছনে আফজাল মিয়া উপস্থিত হলেন, বলে উঠলেন, ভাড়া দিবি ঠিক মতো, তাহলে সব পাবি। বর্ণ বলে ওঠে, হুর লবি খাটাই সে বেটা। আফজাল মিয়া রেগে ওঠেন, থর থর কাঁপতে থাকা স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রোকেয়া, এই হোমন্দির নাতিয়ে কিন্তু আমি জমিনে লড়াইয়ালামো। ওরে মুখ সামলে কথা কইতে কইও। বর্ণ জবাব দেয়, আপনার বউ কি হইব? হ্যাঁ, এখন আমার ডার্লিং, আপনার দিন শেষ। ঘরের আগে যুগের এমন একটি পালঙ্ক, সাথে আলনা। অবস্থা মোটামুটি ভালো। বর্ণ সাবরির কাছাকাছি থেকে স্ক্রুড্রাইভার এনে অবশিষ্ট খাটের নাট বল্টুগুলো ঠিক করে দিল। আবারও আফজাল মিয়া এগিয়ে আসেন, বিশেষ আগ্রহী গলায় বলে ওঠেন, আগের জামানার খাট বেচলে ভালো টাকা পাওয়া যাইব। তরাক করে ঘাড় তুলে তাকায় বর্ণ, উল্লকণ্ঠে বলল, খাসটা আমি কইরে না চাচা, গজব পড়ব। এই খাট আর আলনা আজকে থেকে আমার। আফজাল মিয়া কি ছেড়ে দেওয়ার লোক। আরও এগিয়ে তর্ক করতে চাইলো, তার স্ত্রী এসে তাকে টেনে নিয়ে যায়। বলে ওঠে, ঘর ঝাড়ু দিয়ে
যেন নিচে এসে গোসল সেরে নেয় তারা দুজন। বর্ণ অম্বেষার দিকে চাইল। ক্লান্ত মুখখানা মলিন হয়ে আছে, ময়লায় নাস্তানাবুদ চেয়ে রইল কিছুক্ষণ। অম্বেষার এই দৃষ্টির অর্থ বোঝেনি। নিজের কাছে ফের মনোযোগী দিয়ে বর্ণকে বলে ওঠে, চাচির ঘর থেকে গোসল করে আহ যাও। অম্বেষা বিপরীত প্রশ্ন করে, তুমি? বর্ণ আর চোখে চেয়ে বলে, যাও। বর্ণ রাগ নাকি খুশি নাকি চরম বিরক্তি কিছু বোঝা যায় না। মুখ দেখলে রং বদলায় গিরগিটির মতো, যেন একই ভালো এই খারাপ। অম্বেষা ব্যাগ হাতে কাপড় বের করে নেয়, আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে নিচে নেমে গেল। বড় খালি জায়গায় আফজল মিয়া চেয়ার পেতে বসে শরীরে তেল মালিশ করছে। বারান্দার পাশে রোকিয়া চাচির সাথে দেখা মিলল। তিনি এগিয়ে এসে বললেন, গোসল করবা বউ, আহো আহো। নিত্য নতুন ডাকে লজ্জায় গ্রাস করে নেয় তাকে। তাদের সম্পর্ক সুবিন্যস্ত হয়নি, একে অপরের সঙ্গে বোঝাপড়া হয়নি, স্বীকারোক্তি দেওয়া হয়নি। বর্ণ অম্বেষার তালা আলাদা ব্যক্তিত্ব হওয়ার সত্ত্বেও এখন তার স্ত্রী স্বামী অন্তরে নতুন অনুভবে স্ফুলিঙ্গন অনন্ত স্পুষ্টভাবে রাঙালো। রাত 8:30। গোসল খাওয়া দাওয়া সব কাজ শেষে গা ছেড়ে বিছানায় পড়ে আছে বর্ণ। হলুদ রঙের বাল্ব জ্বলছে ঘরে মিটমিট করে, সাথে একটি টেবিল ফ্যান। বিছানার নিচে দখলারিস্ত স্থাপন করেছে, চোখ বুজে ঘন নিঃশ্বাস ফেলেছে। অম্বেষা খাটের শক্ত অংশ ধরে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলল বারবার। দেখছে অদমরের মতো পড়ে থাকা পুরুষকে। মায়া দয়া দেখতে বলতে কিছু নেই তার। খাটাখাটনি কি সে একাই করেছে নাকি? অন্য মন বলে উঠল, ভালোই হয়েছে, কোনো পুরুষের সাথে প্রথমবারের মতো এক ঘরে থাকার অস্বস্তির শান্তি পাবে সে। চোখ বুঝে বর্ণ বলে, চাই আসো কেন? চমকে ওঠে অম্বেষা পূর্ণ ধ্যানে। চোখ বুজে রাখা লোকটিকে দেখে জানতে চাইল অম্বেষা চেয়ে আছে। কথা ঘুরিয়ে অম্বেষা জবাব দেয়, রাতের খাবার। বর্ণ চোখ খুলে এক লাফে উঠে বসে, শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, কি কি লাগবো? গ্যাস সিলিন্ডার। তেসরা চোখে তাকিয়ে বর্ণ প্রশ্ন করলো, গ্যাস সিলিন্ডার খাইবা? না না, গ্যাস সিলিন্ডার থাকলে রান্না করতে পারবো, চুলো তো আছেই আমার। বর্ণ উঠে জুতা পায়ে দিতে দিতে বলে, 2 মাসের ভাড়া দেওয়া আছে, রাইতে চাষি ভাত দিয়ে চাইবো। তুমি কোথাও যাও, আইতাছি, নিচে নামবা না, সিঁড়ি ঘরে দাঁড়ায় ডাক দিবা, চাষি রে কিছু লাগলে। বলে বর্ণ হাঁটা দিল। দরজায় দাঁড়িয়ে থাকা অম্বেষা বারান্দায় এসে দাঁড়ায়। বর্ণ পুনরায় ফিরে এসে বলে, নিচে নামবা না কইলাম, পাকনামি কইরা। বর্ণ ফিরে আসে প্রায় 1 ঘন্টা পর, কাঁধে ভারী সিলিন্ডার। অম্বেষা দ্রুত এগিয়ে গেল সাহায্য করার খাতিরে। হাতে গায়ে অম্বেষা এগিয়ে ঘরের এক কোণে গ্যাস সিলিন্ডার রেখে বলল, খুব সাহায্য করতে আইছো, তোমার চেয়ে 10 গুণ ওজন বেশি এইটার। অম্বেষা মুখ দিয়ে আসে কিছু কথা, ঠোঁট কামড়ে চাইলো বর্ণের দিকে। ইয়ামে একাকার। 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, চাচি খাবার দিয়ে গেছেন, সাথে খাবার পানি। বলে সামনে থেকে সরে যেতেই বর্ণ হাত টেনে ধরলো। ঠিক তখনকার মতো অম্বেষা চমকে তাকালো, ওনা টেনে মুখের ঘাড় মুছে বলল, টাকা পয়সা নাই আমার হাতে, এই কারণে মন মেজাজ খারাপ। নাকি আমায় বিয়ে করে এত ঝামেলা পোহাতে হচ্ছে সেই কারণে? তুমি নিজে একটা ঝামেলা, তাহলে বিয়ে করেছো কেন? বিয়ে করে অবহেলাই বা করছো কেন? মনে চাইলো এর লেগে বিয়ে করলাম, মন চাইলে ছেড়ে দিবে? নিঃশব্দ বিমোর দৃষ্টিতে তাকিয়ে অম্বেষার দিকে নীরব গভীর সেই দৃষ্টি, মুখ ভর্তি টকবগে অভিমান। বর্ণের চোখে সবটাই স্পষ্ট, তার চাওয়াগুলো। সিরিয়াস কিছু বলতেও শুধু চেয়ে থাকে, ভাত দাও। মধ্যরাত, টেবিলে ফ্যান ঘুরছে দুদিকে, তেমন প্রয়োজন নেই বাতাসের। গরমের তাপ মৃদু, বাতাস বইছে, হলুদ লাইটটিও জ্বলছে। আর সেখানে স্থির একজোড়া ভাবুক চোখ। কপালে হাতের পিঠ ঠেকিয়ে বিছানার ডান দিকে সোজাসুজিভাবে শুয়ে, অন্যদিকে সারাদিকে ধকল কাটিয়ে বিভোর নিদ্রায় অম্বেষা। খাওয়া শেষে কখন শুয়ে পড়েছে খেয়াল নেই। দেওয়ালে কিছুটা কাছে গুটিসুটি মেরে শুয়ে আছে সে। বর্ণ ফিরে যায় তার দিকে, সোজা দেহ সম্পূর্ণ ঘুরিয়ে নেয় তার দিকে। মাথার নিচে হাত রেখে সিদ্ধান্ত নিল নারীমুখ পর্যবেক্ষণ করা, হালকা গোলাপি আভা ছড়ানো। অধৈর্যরায় দৃষ্টি দিল প্রথমে ঠোঁটের এক কিনারায় গাঢ় কালো তিল। বনের উত্তপ্ত চাহনি আকস্মিক শীতল ঠান্ডা অনুভব করে কায়া জুড়ে। জড়িয়ে তো গেছো এবার? প্রশ্ন করে চিত্ত। ক্ষুদ্র তারা নেয় জ্বলিত নেত্রের পলক্ষীন। ভিন্ন রকম আকর্ষণীয় লাগে তা। দাগহীন মসৃণ ত্বকে কালো রঙের ভুরু উচিত করে পাপড়ি যেন আরো ফুটে উঠেছে। সরু নাক, ঘুমের ঘোরে কম্পিত করতে থাকা চোখজোড়া, তন্দ্রা গভীর। বর্ণের নিদ্রা কেড়ে নিয়ে আরামেই না ঘুমাচ্ছে। বর্ণ ভারী নিঃশ্বাস ফেলে আপনা আপনি বৃদ্ধাঙ্গুল এগিয়ে গেল নাকের ডগায়, সামান্য স্পর্শ করে ফের সরিয়ে তার চোখ বুজে ফেল। বিড়বিড় করে বলল, বিধ্বংসী মহিলা।
চালের দোকানের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে বর্ণ, দাঁতের পাটি বের করে মোখলেস মাতব্বরের পানি চেয়ে। সবসময়ের মতো তার হাসির রহস্য বুঝলেন না মোখলেস মাতব্বর। প্রশ্ন করার ইচ্ছাটুকু নেই, এভাবে হিসেবের খাতায় মনোযোগী হন। আপনার পোলা কই? বর্ণের প্রশ্নের জবাবে মোখলেস সাহেব হলে অবাক হয়ে উঠলেন। তোর আমার পোলা দিয়ে কি কাম? আপনার পোলার ওপরে 2 বার হাত না ঝাড়াইলে আমার আত্মা ঠান্ডা হয় না। সপ্তাহে 2 বার পাঠাইবেন আমার কাছে মাল যন্ত্র, যেটিতে জং ধরছে তা ঝালাই কইরা দিম। আমার পোলার গায়ে আবার একটা ফুলের টোকা দিবি, তোর চিন্তা মারুম। চেঁচিয়ে উঠল মোখলেস সাহেব, কণ্ঠ ঝাঁজ। মিশ্রিত চোখ জোড়া রক্তবর্ণ। হুট করে এভাবে রেগে যাওয়া দেখে বর্ণ উচ্চ হাসে। শত্রুকে খেপানোর মাঝেও আলাদা বিজয়ে সুভাষ মিশ্রিত। রেগে গিয়ে যত গলা উঁচিয়ে করেছে, ছটফট করছে, ততই প্রশান্তি মিলছে তার। আরে আপনি তো জিতে গেছেন কুলকুল, এই বয়সে তো তেজ ভালো না। তুই সর চোখের সামনে থেকে। গ্রাহককে কেউ খেদায় না, আমি তো চাল কিনতে আইছি। এলাকায় স্বনামধন্য চাল বিক্রেতা হইলেন আপনি, তাই আপনার কাছে আইলাম। ব্যবসার হেল্প করা যাবে না। ব্যক্তিগত শত্রুতা তার নিজের জায়গায়। দোকান কর্মরত এক ছেলেকে ডেকে বলে বনের কি লাগবো সেটা দিতে। বর্ণ হাসি মুখে 2 কেজি চাল নিয়ে টাকা না দিয়ে হাঁটতে শুরু করলো। মোখলেস মাতব্বর দৌড়ে বেরিয়ে এলেন, গাড়ি দিয়ে বললেন, এই জানোয়ারের বাচ্চা, টাকাকে দিব? বর্ণ কিছুটা পথে গিয়ে ফিরে চেয়ে প্রশ্ন করলো, টাকা লাগবো নাকি আবার? লাগবো না তাহলে? জমিদার পাইছিস নিহি? জমিদার পাইছি, যেদিন জমিদারি ছাড়ুম ওই দিন আপনারে পশ্চাতে সবচেয়ে বেশি দিমো। কি কইছি বুঝছেন তো? অর্ধেক কথা বলেই মোখলেস সাহেবকে অজানা অদৃশ্য ভয়ে ফেলে দিয়ে স্বভাব হলো বর্ণের। ছেলের হাড় ভাঙার পর এখন পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারে না। উল্টো থানায় জিডি করে এসেছে বর্ণ। তার কখনো কিছু সম্পূর্ণ দায়ভার মোখলেস মাতব্বরের আর তার ছেলের। সম্পূর্ণ এলাকাবাসী জানে এই খবর, উপায় পাচ্ছে না খুঁজে এলাকা থেকে বের করার। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে এবার আলোচনায় না বসলেই নয়। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালেন মোখলেস মাতব্বর। বর্ণের ব্যবস্থা করতে হবে। বাড়ির সদর দরজায় সে বিরক্তিতে চরম সীমায় বর্ণ। সামনের ওড়নায় আঙ্গুল পেঁচিয়ে পেঁচিয়ে আসছে সাদিয়া। কপালে আঙ্গুল চালিয়ে এগিয়ে যেতে চেয়েও পারল না। সাদিয়া ডেকে বসে অভিমানী গলায় দাঁড়িয়ে। শুনলাম বিয়ে করছো? কামটা কি ভালো হইল? দক্ষিণের মতোই প্রশ্ন করলো সাদিয়া। তোমারে কেডা কইল? সাব্বিরের মা আমগো বাড়িত কাম করে, হ্যাঁ কইছে। ও আচ্ছা, তোমারে না বলে কি সমস্যা আছে? তাইলে বিয়া করলা কেমনে? আমারে না কইরাম। ভনিতা করে বর্ণ বলে ওঠে, তোমারে বিয়া না করায় আরো একটা কারণ আছিল। সাদিয়া আমার নাম, তুমি খালি এদিকেও কেন? কারণ হইল তোমার এই চেহারা। সাদিয়ার মুখে হাত রাখে। তার চেহারার সাথে বিয়ে করার কি কারণ জানতে চেয়ে প্রশ্ন করে, কি হয়েছে আমার চেহারায়? বর্ণ উঠে বলল, এত সুন্দর চেহারার মাইয়া যদি মা হইবার না পারে কেমন দেখায় কও? আমি কাউলে একটা পোলা, তোমার লগে মানাইব না। আমি যেই সেমরিরে বিয়া করছি হেড একেবারে কাটকাটির মতো। এত বৃষ্টি কি কমু, অন্ধকারে বাতি ছাড়াই দেখাই যায় না। আমার সিস্টেমের সমস্যা দেখায় ওই কালিরে বিয়া করছি, নইলে তোমারে কষ্ট দিতাম পারি কও? এক নিঃশ্বাস অনবরত মিথ্যা কথা বলে দম ফেললো বর্ণ। সাদিয়া বুঝতে পারছে না হাসবে না কি মন খারাপ করবে। কাঁদো কাঁদো মুখে জানতে চাইলো, আমি অনেক সুন্দর না? পুরাই হুড়পড়ি। সাদিয়া হাসলো মিথ্যা প্রশংসায় খুশি হয়ে। অল্পখানি সান্ত্বনা দিয়ে হেলে দুলে হাঁটতে শুরু করে। বর্ণ তার জ্বর পানি চেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, কুত্তাও পুষবো না তোরে। সাদিয়া পিছু ফিরে চায়, প্রশ্ন করে, কিছু কইলাম? বর্ণ দ্রুত মাথা দুলিয়ে জবাব দেয়, না আফসোস করতেছি আর কি, তোমার যে পাইলাম না। দীর্ঘ সময় পর সকালে নাস্তা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল বর্ণ। এক প্রাণহীন তার আবেগ। এলা কি করে? অন্তর কাঁপছে অবিরাম। মনে পড়ল মায়ের কথা, এভাবে সকালবেলা পরোটার আলু ভাজি দিয়ে হাজির করত। পরম যত্নে খাইয়ে দিতেন মুখে তুলে। আর কেউ ছিল না, একমাত্র পুত্রধন ছাড়া। অম্বেষা দেখল বনের মুখপিষ্ট নির্মুখ মূর্তির মতো থমকে। বিভৎসর দৃষ্টি তুলে তাকালো অম্বেষার দিকে। অম্বেষা বলল, খাচ্ছ না কেন? তুমি বানাইছো? আটা কই পাইলা? অম্বেষা বলল, পেট চালানোর জন্য মানুষ চুরি পর্যন্ত করে। আমি তো তোমার মতো না যে নিজের ওপর নিজে জুলুম করব, কষ্ট দিব নিজেকে। সৃষ্টিকর্তার দেওয়া আত্মা, দেহ, অন্তর এবং এর ওপর জুলুম করার অধিকার আমাদের নেই। তাই আমি সবকিছু ব্যবস্থা করা শেষে নিজের ব্যবস্থাটুকু করে রাখি। বর্ণ অবচ্ছন্ন হয়ে বলে ওঠে, একটা প্রশ্ন জিজ্ঞাসি,
ভাষণ দিতে কই নাই। অম্বেশার বলা কথাগুলো তার কাছে ভালোভাবেই অযৌক্তিক মনে হচ্ছে না। যা বলেছে বেশ বলেছে, কপট রাগ দেখিয়েও বলে উঠল, আমার কথা ভালো লাগবে কেন? ভালো লাগবে ওড়নার আঙ্গুল পেঁচিয়ে থাকা ঢঙ্গি মেয়েদের কথা দীর্ঘ আলাপ করতেই দোষ নেই। আমি একটা শব্দ করলেই বিরাট পাপ। আকার ইঙ্গিতে কি বা কার কথা বলতে বা বোঝাতে চাচ্ছে বুঝতে ভুল হয়নি বর্ণের। ভরাক্রান্ত মনটা অদ্ভুতভাবে রেহাই পেল যেন। আলতো হাসলো বর্ণ। আর একটু জ্বালালে মন্দ হয় না। গুরুত্বহীনভাবে খাবারে মনোযোগ দিল। অম্বেশা রেগে যায়। বনের যে মতলব ছিল সেটা পূর্ণ হয়েছে। আর চোখে তাকিয়ে দেখলো রাগে গদগদ করছে অম্বেশার মুখ। কোনো প্রকার কদর না পেয়ে অম্বেশা বলল, আমি বেরোবো একটু পর। খাবার রান্না হয়ে গেছে, ভালো মানুষের মতো খেয়ে নিবে। বর্ণ পরোটার মুখে হাতে নিয়ে দিয়ে বলল, দূর হও। রাগ বেড়ে গেল, অগ্নিমুক্তির রূপ ধারণ করেছে অম্বেশা। বর্ণের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে বলল, খাওয়া লাগবে না তোমার, উপসে থাকো। অসহায় আয় হাই, এই সেমরি খিদা লাগছে কইলাম, ফেরত দাও। বলে এক প্রকার অম্বেশার হাত থেকে খাবার প্লেট পুরোনায় হাতিয়ে নিল। ফুঁসে উঠল অম্বেশা। অতিরিক্ত রেগে গেলে মুখ ফুটে কথা বেরোয় না তার। ঠোঁট শক্ত হয়ে চেপে দাঁড়িয়ে রইল। বর্ণ হাসছে। তার বাজে স্বভাব অযথা অকারণে হাসা। আগুনে একটু পর যেন ঘি যোগ করা হলো। ওনা টেনে ধরলো। বিগত দুদিন যাবৎ তার এই অভ্যাসে পরিণত হয়েছে। বল প্রয়োগ করে ওনার সাথে সাথে ধরে নেয়। অম্বেশাকে কিছুটা এগিয়ে আনলো। রাগের সাথে সাথে অস্বস্তি যোগ করলো অম্বেশার মধ্যে। চোখ নামিয়ে নিল সাথে সাথেই। মুখের চারিপাশে ভালোভাবে মুছে বর্ণ ঢেকুর তুলল। ওনার শেষ ভাগ অম্বেশার মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলল, পরিষ্কার জিনিস ময়লা করতে আমার হেবি মজা লাগে। কয়েক মিনিট সবর করা নাস্তার প্লেট খালি করে তুলে নেয় অম্বেশা। সকাল সকাল আফজাল মিয়ার স্ত্রী তদারকিতে পানির নল ঠিক করেছে। প্লেট দিয়ে ভাত বসালো অম্বেশা। বিছানায় আরাম করে আধশো হয়ে থাকা বর্ণকে পর্যবেক্ষণ করলো। ভার্সিটি নেই, কিন্তু কাজে যেতে হবে। একদিন কামাই করার কারণে টাকা কাটবে নিশ্চিত। কি আর করার, ভাগ্য মেনে নিয়েছে। একদিন কাজ না করে নিজের সংসার গুছিয়ে নিয়েছে, এটাই বড় প্রাপ্তির। আর কি করবে? তবে অম্বেশার মনে প্রশ্ন রইল, তবে কি এই সংসার বড্ড অনুভূতিহীন? মনের কাছে প্রতারণা করা। বিছানায় বসে অম্বেশা ফোনে বাবল শুটার গেম খেলতে থাকা বর্ণের দিকে চেয়ে মুচকি হাসলো। নিজের মনকে বুঝ দিল, আমি আশাবাদী খুব শীঘ্রই অনুভূতির ধ্বনি ভেসে বেড়াবে এই চার দেওয়ালে। তাড়াহুড়োর সব কাজই শয়তানের। নিজেকে পরিপাটি করলো অম্বেশা। চুল খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে সেফটি পিন দিয়ে বেঁধে কাঁধে ব্যাগ তুলে নিল। ফোন কেড়ে নিয়ে বলে, খাবার গরম করে নিবে, আমি সন্ধ্যায় ফিরবো। অম্বেশা দরজার ধারে গিয়ে দাঁড়ালে বর্ণ অযথায় বাদ পেতে দাঁড়ায়। উদ্দেশ্য তাকে বিরক্ত করা। ভালোভাবে বুঝেছে সে। সকালে সাদিয়ার সাথে কথা বলা নিয়ে ফুলে বোম হয়ে আছে অম্বেশা। এটা বর্ণের অজানা না। অম্বেশা চেঁচিয়ে বলল, কি সমস্যা? বর্ণ সুরেলা কণ্ঠে বলে উঠল, মন চায় তোমারে বাইন্দা রাখি এই চার দেওয়ালে। অম্বেশা নাক ফুলে বলে ওঠে, যত সব ঢং। বুকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। জানা আছে বেকুবের মতো হাসছে বর্ণ পিছে দাঁড়িয়ে। তার হাসির চেয়ে কাজে যা বেশি দরকারি। সারাক্ষণ মুখে মিথ্যা হাসি টেনে রাখা বর্ণ প্রায়শই একাকিত্ব গভীর হয়ে থাকে। অম্বেশা বের হওয়ার সাথে সাথে সেও বেরিয়ে পড়ে। টিউশনিতে যাবে। উন্মুক্ত লাইব্রেরির দিকে যাওয়ার পথে তাকালো একবার। এখানে তার কেন যেন আজ মন টানছে না। বই পড়ার সঙ্গী এখন তার চিরসঙ্গী। তার এই ঘরে ঘাটি জমিয়েছে। স্টুডেন্টের মায়ের কাছে বেতন বাড়াতে বলল বর্ণ। 3000 টাকায় কিছু হয় না। সেখানে তার চাকরিও নেই। সাতের মা জানিয়েছে ভেবে বলবে। প্রায় 2 ঘন্টা পড়ানো শেষে বেরিয়ে পড়ল ধোলাইখালের উদ্দেশ্যে। যন্ত্রপাতি, গাড়ি পার্টস ইত্যাদি ব্যবসা এখানে। দেখতে যেমন তেমন, কিন্তু ধুলাইখালির এই ব্যবসার সর্বদা জাঁকজমক। দোকানের মালিকের মধ্যে বেশিরভাগই বিরাট বড়লোক। আপাতত এখানে কাজ খোঁজা মুখ্য। বর্ণ নিজেই নিজেকে বলে উঠল, গরিবের হইল শালা, কিন্তু আত্মসম্মান এত বেশি গেলা। গরিবের এত আত্মসম্মান থাকার দরকার নেই। এসব বড়লোকি কাজ কারবার পুরুষ জাতির পুঙ্গভান যেন ঘাড় চেপে ধরল। কিছুতেই মানতে পারছে না সম্পূর্ণ সংসারের ভার এক অম্বেশা বহন করবে। পৌষণ গরিব মাথা চারা দিয়ে উঠল। এটাই তো সমাজের নিয়ম। এভাবে বড় হয়েছে তারা। যুগের পর যুগ একই নিয়ম চলেছে, সার্কুলারের মতো। পুরুষের অহংকার দাবিয়ে রাখাই হচ্ছে নারীকে। যেহেতু সিংহভাগ সম্মান পাওয়ার যোগ্য নারীকুল। বর্ণের বাড়ি ফিরতে প্রায় রাত 9টা। অম্বেশা রান্না করে পাঠিয়ে দিয়েছে জব্বার চাচার কাছে।
ময়লা হয়ে থাকা আশপাশ পরিষ্কার করতে করতে অনুভব করলো কেউ তার পিছে দাঁড়িয়ে। ভয় হলো এক বিন্দু, নিজের কাছে লেগে পড়লো। বর্ণ অম্বেশার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, সকালে যে ছেলেটারে দেখলা না, ওর নাম সাদিয়া। বর্ণ কইতেই ফিট। আবারও লেগা পাগল বুঝলাম, অরে নিয়া একটু ঘুরবার আইলাম। রক্ত টকবক করে উঠল অম্বেশার। ইচ্ছে হলো কনুই দিয়ে আঘাত করে বুকের ঘাড় তেরা মুখ গুছিয়ে দিতে, তবে বেশি ব্যথা পেলে তারই অন্তর পূর্বে। সরে গেল সেইখান থেকে, থালা বাসনের আওয়াজ করে কাজ করতে লাগলো। রাতের খাবার এনে বর্ণর সামনে শব্দ করে রেখে দিয়ে খেতে বসে। খসিসে বারান্দায় গিয়ে মুখ ফুলিয়ে বসে আছে অম্বেশা। মনের কোণের আশা দানা বাঁধতে শুরু করেছে। সে এসে ক্ষমা চাইবে। সামান্য উকি দিয়ে বর্ণ আবার অম্বেশার ফোনে গেম খেলতে দেখে আশা ভেঙে গেল অম্বেশার। অম্বেশা পণ করে সেও এখন এখানেই থাকবে সারা রাত। কাটায় 2.5 ঘন্টা গেম খেলে ফোনের চার্জ শেষ করেছে সে। ফোন বন্ধ হয়ে গেলে মনে পড়ল বর্ণের তার একটা বউ আছে যে অনেকক্ষণ যাবৎ হলো গায়েব। ফোনে চার্জ রেখে বারান্দা দিকে পা বাড়ায়। গিয়ে দেখলো দেওয়ালে মাথা টেকে গভীর ঘুমে মগ্ন অম্বেশা। বর্ণ ডাকে, এই সেরিয়াই। কোনো সারা শব্দ পাওয়া যায়নি। অম্বেশা ঘুমে ভারী। কেউ তুলে নিয়ে গেলেও হদিস মিলবে না। বর্ণ কয়েক দফা বাহু ঝাঁকায়, উঠল না। উল্টো ঘুমের মাঝে তেজ দেখিয়ে হাত ঝাড়া দিয়ে বিড়বিড় করে উঠল। বর্ণ 7-5 না ভেবে একটানে তুলে নিল অম্বেশাকে। 2 হাত টেনে দাঁড় করিয়ে ঝুঁকে পাচা কলা কোলে নিল। অম্বেশার ঘুমের ঘোর যেন শান্তি পাচ্ছিল। গলা পেঁচিয়ে ধরল 2 হাতে। বর্ণ বলে উঠল, যাতে মাতাল তাহলে ঠিক। অম্বেশার কে শুইয়ে দিল, কিন্তু নিচে উঠতে পারল না। সাপের মতো গলা পেঁচিয়ে রেখেছে এই মেয়ে। ঠিক বর্ণের বলা কালনাগিনীর মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পূর্বেই চোখ স্থির হলো অতি নিকটে থাকা অম্বেশার মুখপানে। মুখ ফিরিয়েতে পারেনি সে। তৎক্ষণাৎ টেনে ধরেছে যেন কোনো অদৃশ্য শক্তি। কৃষ্ণগহ্বর মুখটার সন্নিকট হয়ে উঠেছে অম্বেশার। হাতের বাঁধন আগলা হয়ে এলো এক চুল। নড়ল না বর্ণ। এক ভিন্ন চাহনি আর এক ভিন্ন অস্থিরতার সহিত দেখল তাকে, ঠিক গতকাল রাতের মতোই। তবে এই দেখা আর সেই দেখার তফাৎ আলাদা। আলাদা টান অনুভব করলো। বুঝে উঠতে পারল না সম্পর্কের মোহমানে পড়ছে। মস্তিষ্ক তাড়ক দিল। তড়িৎ দেহ ভার ছেড়ে গ্রীবাদেশ মুখে ঝুলিয়ে চোখ বুঝল সর্বাঙ্গ ঐব চৈতন্য। ঘুমের ঘরে ছিলাম। অবশেষে তন্দ্রাবিলাস কাটে। বুকের ওপর মনে হলো কেউ একজন যেন পাথর চেপে রেখেছে। ঘরে লাইট জ্বলছে, চারিদিকে উদ্রব্র শূন্য। ঘুমে আচ্ছন্ন চোখ জোড়া খুলতেই রুহ কেঁপে ওঠে, কুকড়ে যায় অম্বেশা। বর্ণের পরনের পোশাক খামচে ধরে সরানোর চেষ্টা করে কিছুটা। শক্তিতে পড়ে থাকা বর্ণ নির্ঘুম তবে অর্ধজ্ঞান। এই নিথর প্রশান্ত করে রেখেছিল বর্ণকে তার এই অব্যাকুল কায়ায়। বাধা দেয় অম্বেশা, কুণ্ঠিত কণ্ঠ, কম্পিত দেহ। বর্ণ অধিকারবোধ দেখিয়ে কাদের ওপর গুজে রেখে বলল বর্ণ, ঘুমের রেশ কেটে গেছে, সর। বর্ণ ঝোর নিঃশ্বাস ফেলে আবারও আধো আধো কণ্ঠে বলে, আইসি তোমার ইচ্ছায়, জামু আমার ইচ্ছায়। কেন? আমি কি বলেছিলাম অন্তে তুমি আমাকে পছন্দ করো না? কথা সত্যি, কিন্তু আমি হাজার হোক বেটা মানুষ, এটা অল্প কাছে টানলে বেশি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো অম্বেশা। তার লাজের চেয়েও প্রশ্ন বেশি জরুরি। দূর ঢেলে দেওয়ার অধিকার নেই। সে এখন আর পরপুরুষ নয়। চাইলেও সে বাধা দিতে পারে না, নিষেধাজ্ঞা জারি করতে পারে না। তবুও একটু বাজিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। যদি তিল পরিমাণ অনুভূতিও সন্ধান পায়। বর্ণের দেহতলে চাপা পড়ে থেকেই বলল, কোনো প্রকার অনুভূতি না থাকা সত্ত্বেও বিয়ে করা বউ নামের কালনাগিনী যদি নিজের ইচ্ছায় ধরা দেয়, সুযোগ মিস করুম কেন? তাহলে বলতে চাইছো পুরো সুযোগ সন্ধানী? এদিকে একটা জটিল অঙ্ক আছে। যদি পরনারীর লগে হইতো তাইলে ঝামেলা, বিয়ে করায়া গলায় ঝুলাই দিত। 2-2 4 মিলা গেছে, বুঝছো? বর্ণ অনুভব করলো অম্বেশার কান আর গলা গরম হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে। তুমি টেনশন নিও না, আমি এগুলো কিছু কই নাই, কিন্তু হুটহাট মুড চেঞ্জ তো হইতেই পারে, তাই একটু সতর্কবার্তা দিলাম আর কি। এই অনুভূতি মানুষকে বিয়ে করার আগে হাজারবার ভাবা উচিত ছিল অম্বেশার। নিজেই যেন আগুনে ঝাঁপ দিয়েছে, ভালো না বেশেও কি অবলীলায় ফরমেশ কাটাচ্ছে তাকে দিয়ে। অম্বেশা নড়ে চড়ে উঠে বলল, নিজের জায়গায় যাও, আর আমাকে শ্বাস নিতে দাও, কষ্ট হচ্ছে। বর্ণর বিরক্তিতে চসূচক উচ্চারণ করলো, কোনো কষ্ট অসুবিধা আমার দেহার বিষয় নাই।
অবদ্ধ বর্ণ। কয়েক দফা না করার পরেও সে যেন নাছোড়বান্দা। অগন্ত নিরাশ হয়ে গেল অম্বেষা। এই নিষ্পৃহ মানুষ কি করে তাকে নিবিড় পরেশ করবে তা সে ভাবতে পারছে না। তবে কিভাবে তাকে ধীরে ধীরে এগোবে অভিসারে। সকালবেলা 6টায় ঘুম ভাঙল অম্বেষার। বর্ণ মহারাজের মতো সকালের নাস্তার দুপুরের খাবারের আয়োজন করে দৌড়ে যাবে ভার্সিটির উদ্দেশ্যে। ভাগ্যিস পরীক্ষা শেষ হয়েছে, নয়তো সবকিছু সামলাতে হিমশিম খেতে হতো। আড়মোড়া দিয়ে উঠে বর্ণ নেই। গত রাতে হাতে চাপা দিয়ে শুয়েছিল। সে কথা ভাবতে আকস্মিক কান লাল হয়ে উঠল যেন। ঝড় নিশ্চিতে ফেলে বিছানা থেকে নামতে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে যে পড়ে যেতে নিয়ে নিজেকে সামলানো। নিচে চেয়ে চক্ষু চরস গাছ, জমিনে হাত পা ছড়িয়ে শুয়ে আছে বর্ণ। অম্বেষা নিচে বসে উদ্দীপ ভরা কণ্ঠে ডাকলো, এই তুমি মাটিতে কেন? বর্ণ বর্ণ নড়ে চড়ে উঠল। কপালে 3টে ভাঁজ পড়েছে গাঢ়। অম্বেষা আবার বাহু ধাক্কা দিল। বর্ণ ব্যথাতর মুখ দিয়ে সহিত গম্ভীর গলায় বলল, বিয়ান বেলায় কাকের মতো ক্যাকে করতেছো গেলা? তুমি মাটিতে শুয়ে আছো কেন? বর্ণের হুঁশ ফিরল যেন। পুরো শরীর ব্যথা করছে তার। হাতের কনুই চিনচিনে ব্যথা। স্বামীর অধিকার খাটিয়ে জোরপূর্বক অম্বেষাকে জড়িয়ে ধরেছিল সে, কিন্তু ঘুমাতে তো পারেনি, তাই জমিনে এসে শুয়েছে। মেজমেজ করা দেহ নিয়ে উঠে বসে, ঘাড় শক্ত করে হাত চেপে অম্বেষার দিকে চেয়ে বলল, তুমি আমারে ফালাই দিছো না? আশ্চর্যিত হয়ে তাকায় অম্বেষা। সে কেন ফেলাতে যাবে? অম্বেষা সাফাই গিয়ে বলল, আমি ফেলাতে যাব কেন? আর তোমার পাঠার মতো এই দেহ আমার ধাক্কায় পড়বে নাকি? পাঠা কইবা না কেন? ইগোতে লাগে। বাচ্চাদের মতো করে বলে বর্ণ। অম্বেষা মৃদু হেসে উঠল। ঘটনা কি হয়েছে বুঝতে পেরেছে সে। বর্ণ এখনো জমিনেই বসা। অম্বেষা হাসতে দেখে জিজ্ঞাসা নয়নে চেয়ে। অম্বেষা কিছু সময় পর বলল, আসলে কি জানো, তুমি নিজেই পড়ে গেছো। বলে কয়েক দফা আসতে শুরু করে অম্বেষা। এক রৌদ্রোজ্জ্বল হাসি মুখে নিষ্পলক চেয়ে থাকা যায় অবাধ হাসির সমুদ্রের ঢেউ খেলানোর মতোই তুচ্ছ বিষয় নিয়ে। পরিচয় নগ্ন হলেও এই অবধি কখনো কি এই রক্তিম আধার এরূপ হাস্যরেখা ফোটেনি? নতুন এক রঙিন চিত্র যেন এই। কারো হাসি, কারো মোহনীয়তা, চক্ষু আকর্ষণ। এই যেন কোনো বিভ্রান্তি, যেন কোনো এক বিভ্রম। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিবর্ণ ব্যক্তিত্ব করাঘাত করে ব্যস্ততার ফোয়ারায়। ভুলভালে হারিয়ে যাচ্ছ আবেগে। শটাং হয়ে দাঁড়িয়ে গেল বর্ণ। তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে অম্বেষা কিছুটা চমকে ওঠে। বর্ণ টি শার্ট খুলে বাথরুমে এর দিকে এগোতে এগোতে প্রশ্ন করে, আজকেও কি পরোটার আলু ভাজি করবা, নাকি একদিন লোক দেখাইয়া খাইতারি করলা? ডিম ভাজি? বর্ণ তুচ্ছ এসে বলে, ভাজো, মাংনা খাওন। সেগায় সেগায় খাওয়া ছাড়া আমার তো আর কিছু করার ক্ষমতা নাই। কণ্ঠ খাদে, চোখ এড়িয়ে গেল যেন কথাগুলো কঠিন ভাবার্থ বহন করেই। নিজের অপারগ ভাবছে বর্ণ। মাত্র সংসার জীবনে 2 দিন তাদের। অম্বেষা কি করবে বুঝতে পারছে না। সামনে অনেক পথ বাকি। চেয়েছিল এই মানুষটাকে নিজের মতো করে গুছিয়ে নেবে, নিজের অসম্পূর্ণ ইচ্ছা দুজন মিলে পূর্ণতা দিবে। হিতে বিপরীত না হয়ে যায়। বর্ণের মাঝে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব না এসে যায়। বর্ণ বেরিয়ে আসে। অম্বেষা দ্রুত এসে হাতে খাবার দিল। বর্ণ অবচেতন দৃষ্টি একবার অম্বেষার দিকে চেয়ে খাবার হাতে তুলল। অম্বেষা বর্ণের মুখোমুখি বসে খাবার প্লেটে নিচের দিকে এগিয়ে নিল। পুনরায় পরোটা ছিঁড়ে বর্ণের মুখের কাছে ধরে মনের দ্বন্দ্ব কাটিয়ে শীতল কণ্ঠে বলল, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে আসিনি, না তোমাকে পায়ের তলানিতে দাবিয়ে রাখা আমার উদ্দেশ্য। বর্ণ মুখ তুলল না এখনো, চেয়ে আছে অম্বেষার দিকে। অম্বেষা হাত সরালো না, ধরে রাখলো। বলল, তোমার বাবা কেমন ছিলেন আমি জানি না, নিশ্চয়ই তোমার মা তোমাকে খুব ভালোবাসতেন। তিনি নিশ্চয়ই তোমায় মুখে তুলে খাইয়ে দিতেন। আমি তখন নিশ্চয়ই তুমি খুশি খুশি করে খেয়ে নিতে। চিন্তা করতে না, তাই না? তখন কি মনে প্রশ্ন জাগতো, এসব আমার মায়ের খাবার, মায়ের দান? কোনোভাবে ভেবেছে এসব? প্রশ্ন জাগতো না, কারণ সেখানে তোমার এই ভেদাভেদটা ছিল না। ভালোবাসা ব্যতীত কোনো অহংকার, কোনো গৌরব ছিল না মায়ের প্রতি। অম্বেষার হাত বাধা করছে মুখের সামনে খাবার ধরে রেখে।
জোর করে ঠেলে দিল বর্ণের মুখে। সে খেয়ে নিল। বিনা বাক্যে মনোযোগী হয়ে শুনছে অম্বেষার সব কথা। তুমি জানো, পুরুষ মানুষ নারী ব্যতীত অপূর্ণ। তার কাছে টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক, সে অসম্পূর্ণ। শিশুকাল থেকে যৌবন পর্যন্ত মায়ের আঁচল তার বাস। তারপর আসে স্ত্রী, হয়তো কাগজপত্রে তৈরি অর্থ বহন করে নিয়ে, কিন্তু আবদার কিন্তু কোটি কোটি টাকা দিয়ে এই মূল্য পূরণ করা যায় না। বুঝছে বর্ণকে, সে বুঝতে পারছে কিনা কে জানে। মুখে অবয়ব একেবারেই স্বাভাবিক, পুরোপুরি স্থবির, চোখে মুখে পলক ফেলে দীর্ঘশ্বাস। অম্বেষা আরেক লোকমা বর্ণের মুখে তুলে দিয়ে বলল, আমি সমাজের নিষ্ঠুরতা খুব কাছ থেকে দেখেছি, তাই আমি লোক কি বললো বা কি ভাবলো সেসব ভাবি না। আমার সাথে কারো তেমন পরিচয় নেই, আমি কারোর সাথে সখ্যতা বাড়াই না। এত মানুষের ভিড়ে আমি নিজেকে অচেনা মানুষ হিসেবে রেখেছি, আর নিয়ম যা মানতে হয় সেগুলো মানি। তাছাড়া এই মানুষ সম্প্রদায়ের প্রতি আমার তেমন ক্ষণিকের মায়া থাকলেও ভালোবাসা নেই। এরা আমার বাবা মাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। বর্ণ মুখ খুলল, প্রশ্ন ছুড়ে দিল, আমার প্রতি তোমার কি এর টান? মোহ, মায়া, প্রেম নাকি খালি আফসোস? সুরেলা প্রলাপে শেষে প্রশ্ন উচ্চারণ করলো বর্ণ। অম্বেষা হেসে জবাব দেয়, নারীর জীবনে যেমন বাবার আঙ্গুল চেপে ধরতে শেখে, ঠিক তেমনই জীবনসঙ্গীর হাত ধরতেও শেখে। আর তোমার প্রতি আমার অনেক রাগ, তোমার প্রতি। অম্বেষার আঙ্গুল কামড়ে ধরল বর্ণ। হাসি মুখের পিড়টা আত্মনাতে ঢেকে গেল যেন। যত্ন করে খাইয়ে দিয়েছিল বর্ণ, সেটি সয়নি, বাকিটুকু নিজেই খেয়ে নিক। উঠে দাঁড়ালো অম্বেষা, তৈরি হয়ে নিল ভার্সিটির জন্য। এত বড় বড় ভাষণ দিয়েছে, তার মানে এই নয় আলসের মতোই ঘরে পড়ে থাকবে। নতুন চাকরি খোঁজো, আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। যদি না করি ঘর জামার মতো বইয়া খাই, কি করবা? অম্বেষা ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, মাঝরাতে গলা চেপে ধরব। আচ্ছা ধৈর্য, কোনো অসুবিধা নাই। তোমার ক্যাঙ্গারুর মতো হাত আমার ফুলের টোকা দিতেও পারবো না। বর্ণের মতোই গুরুত্ব দিল না কোনো কথার। অম্বেষা এড়িয়ে গেল, কাপড় নিয়ে চলে গেল বাথরুমে। মিনিট 10 পর বেরিয়ে আসে অম্বেষা, বলে ভার্সিটি যাচ্ছি, দুপুরে খেয়ে নিও, আমি একেবারে সন্ধ্যায় ফিরবো। আর হ্যাঁ, কালকে আমার অফিস বন্ধ, কেনাকাটা করব। কি এর কেনাকাটা? ফসিল বর্ণ আর ভালো মেয়ে অম্বেষার নতুন সংসারের জন্য কেনাকাটা। বর্ণের মুখ পেঁচার মতো হয়ে গেল নিমিষেই। সেও চুলে হাত বুলিয়ে ঠিক করে নিয়ে দাঁড়ায়, অম্বেষার পিছু হেঁটে চলে। অম্বেষা প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? কাল নাগিনী অম্বেষার লগে ভার্সিটি ঘুরতে। এলাকার ভেতরে বর্ণ অম্বেষা অপরিচিত মানুষের মতো একে অপরের থেকে দূরে। দেখে বোঝার ওপর নেই এরা স্বামী স্ত্রী, একে অপরের সাথে একই ঘরে তাদের বসবাস। বর্ণের কঠোর আদেশ এই পন্থা অবলম্বন করছে অম্বেষা। কয়েকবার প্রশ্ন করলেও জবাব মেলেনি। বাধ্য হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বেরিয়ে পড়ল। টিএসসিতে পৌঁছে অম্বেষা দাঁড়ায় বর্ণের মুখোমুখি, প্রশ্ন তুলে, তুমি কি এলাকায় জানতে দিতে চাও না আমাদের কথা? দায় সারা গোছের বর্ণ দাঁত খোঁচাচ্ছে। অম্বেষা প্রশ্ন কর্ণপাত করল না, চাই না। কেন? দাঁত খোঁচানো থামিয়ে বর্ণ উদাসীন গলায় জবাব দেয়, অত জটিল অঙ্ক তোমার 1 ইঞ্চির সমান ঘিলুতে ঢুকবো না, চাপ নিও না। আমি যা কইতাছি তাই। অপরিচিত কেউ যদি আমগো বিয়ার কথা না জানে, না মানে কথা এদিকে শেষ। উৎসুক অম্বেষা কারণ জানতে চায়। আরেক দফায় চেষ্টা করলেও প্রশ্ন আসে না। তার আগেই বর্ণ নিজের ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে চুপ করতে বলল তাকে। অম্বেষা হাত টেনে ঠান্ডা গলায় হাওয়া পার করলো যেন একটু। ভার্সিটি প্রাঙ্গণে সেই চিরচেনা অপরিচিত মুখের দর্শন। বর্ণের ভোবত সময় শাকচুন্নি, যাকে বলা সে বলে চুন্নি মুন্নি। তাদের দেখে অম্বেষা পূর্বেই বর্ণ অতি উৎসাহ নিয়ে এগিয়ে গেল ঝুমার রুম্পার দিকে। বিশাল হাসি দিয়ে দুজনকে প্রশ্ন করলো, আরে চুন্নি মুন্নি, কি খবর? দিনকাল ভালো? ঝুমার রুম্পা কেউ জবাব দিল না। কপাল কুঁচকে অম্বেষার দিকে তাকালো। সেদিনের চরের ক্ষোভ এখনো তাদের কাটেনি। বর্ণ বলে উঠল, ও মা, কথা কয় না দিহি, গলায় গ্যাস্ট্রিক হইছে? রাগান্বিত দৃষ্টিতে তাকালো ঝুম্পার রুম্পা। বর্ণের বিদঘুটে হাসি দেখে পিত্তি চলে যাচ্ছে তাদের। ততক্ষণে অম্বেষা এসে বর্ণের হাত চেপে ধরে তাকে দূরে সরাতে চাইলে বর্ণ গেল না। এই চুন্নিমুনি এখন কুটনামিগিরি করো নাকি? আল্লাহর হেদায়েত দিছে, অম্বেষা জবাব দিয়ে বলে।
ডান গালে যেদিন মিসাইল লঞ্চ করেছি, আপাতত ওরা 2 দিন বা কয়েক মাসের জন্য প্রতিবন্ধী, বলা যায় বাক প্রতিবন্ধী। প্রশ্ন স্ফুরিত চোখে তাকালো অম্বেশার দিকে, ব্যগ্র সুখে প্রশ্ন করলো বর্ণ। বনচটকানো মার্সন নিহিম। অম্বেশা গৌণ শব্দে জবাব দেয়, বর্ণ অম্বেশার পিঠ চাপড়ে দিল। আকস্মিক এরূপ কাণ্ডে অম্বেশা নিজেও হতবিম্ব, বলিষ্ঠ হাতে চাপড় খেয়ে আত্মা নড়ে গিয়েছে অম্বেশার। নিজেকে স্বাভাবিক রাখলো। বর্ণ বলে উঠল, সাব্বাস সেমডি। জুমা রুম্পা উভয় স্থান ত্যাগ করে। বর্ণ আয়েশ করে সিঁড়িতে বসে পড়ল। সাথে অম্বেশাও। ক্লাস শুরু হতে 8 ঘন্টা বাকি। কিছু সময় কাটাক এই বেয়ারা ছেলের সাথে। বর্ণ নিশ্চুপ, 2 চোখ মেলে আশপাশ দেখলো। কত কিশোর কিশোরী কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছে। বর্ণের মনে উদ্ভট প্রশ্ন জাগলো, বই খাতার ভার কি অনেক বেশি? যদি তাদের স্থানে সে থাকতো, তাদের মতো কি বর্ণের ঠোঁটে শিক্ষার উজ্জ্বল হাসি থাকতো? হয়তো তাদের হাজার খানিকের মধ্যে বর্ণ একজন শিক্ষার্থী হতো। দাপট দেখাতো শিক্ষিত হওয়ার। কী সব ভাবছে? খারাপ লাগা গ্রাস করছে। পূর্বের নিজের সর্বাঙ্গে শক্তির সঞ্চয় করে নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল, কিরে শালা, এসব দেখা তোর কলিজায় হাহাকার করব কেন? তোর শিক্ষা নাই, যোগ্যতা নাই, তোর এগুলোর প্রয়োজনও নাই। তুই তারপরও বলবান, মজবুত। এরা একদিন দৌড়াইব চাকরির পিছে, জুতার তলা ক্ষয় করব, ভেজাল খাইব। নিজেকে নত না হওয়ার সম্ভাবনা ঐশ্বরিক শক্তি সঞ্চয় করছে অম্বেশা দেখতে। এ ভাবুক প্রতিফলন বোঝা যায় না দৃষ্টির আড়ালে নিগত নিগড় বর্ণ। এক জটিল অশ্রসান, সাবধান, খুঁজতে হবে সমাধান। তার মতো করেই করতে হবে অর্থদান। পেছন থেকে কেউ একজন এসে বলে ওঠে, অম্বেশা জামান। অম্বেশা ঘুরে তাকায়, বলে, আমি অম্বেশা জামান। ইতিহাস বিভাগ? জি। আপনাকে বিভাগীয় প্রধানের প্রফেসর ইউনুস খান ডেকেছেন। বর্ণ অম্বেশা একে অপরের দিকে চাইল। হঠাৎ করে ডাকার কারণ কি হতে পারে? অম্বেশা উঠে দাঁড়ালো, সাথে বর্ণ। সেখানে পা বাড়ায়। বিভাগীয় প্রধানের রুমে সে অম্বেশা সালাম দিয়ে ঢুকে। প্রফেসর ইউনুস প্রশ্ন করে, তোমার নামে এসব কি শুনি অম্বেশা? তুমি তোমার সিনিয়রের গায়ে হাত তুলেছ। বুঝতে বাকি নেই ঘটনা। অম্বেশা জবাব দিল, আমি আমার কাজের জন্য অত্যন্ত দুঃখিত স্যার, তবে আমার এই কাজের পেছনে যৌক্তিক কারণ আছে। কি কারণ? স্যার, ঝুমা এবং রুম্পা আমার বাবাকে অপমান করে কথা বলেছিল। সেই পৃথিবীতে নেই, আজে বাজে ভিত্তিহীন বার্তা বলেছে। তাছাড়াও তারা আমার সাথে একই মেসে থাকতো। আমার নামে মিথ্যা গুজব রুটি আমাকে ঘরছাড়া করেছিল। আমি একা মেয়ে। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে অত্যাচার করেছে অনেক তারা। আমি তখন চট দিয়েছি। সেখানে আরও অনেকেই উপস্থিত ছিল। আপনি চাইলে তাদের জিজ্ঞেস করতে পারেন। স্যার, এটা বিশ্ববিদ্যালয়, এখানে কোনো জাতপাত ধনী গরিবের ভেদাভেদ নেই। প্রফেসর ইউনুস মাথা দোলালেন। উভয় পক্ষের কথা শুনেছেন তিনি। সততা যাচাই করতে সেখানে উপস্থিত বাকিদের ডেকে আনলেন। অম্বেশার পাশে দাঁড়িয়ে থাকা বর্ণকে দেখে তিনি আবারও বললেন, তুমি নাকি ভার্সিটির ক্যাম্পাসে বাহিরাগত নিয়ে চলাচল করো। তোমার সাথে বখাটে ছেলের উঠবস? জি না স্যার, এগুলো মিথ্যা কথা। প্রফেসর ইউনুস বর্ণের দিকে চেয়ে প্রশ্ন করেন, আপনি এখানে কি করেন? আপনাকে কি অনুমতি দিয়েছে এখানে আসার? বেরিয়ে যান। বর্ণ এতক্ষণ চুপ ছিল। প্রশ্নের জবাবে বলল, আমি ওর গার্জিয়ান। ওর কি সমস্যা হইল না হইল আমার জানা দরকার আছে নাকি? আর যারে বখাটে বইলা কমপ্লেন করতেছেন, এটা আমি 20 টাকা দেনমোহর ধার্য করিয়া রীতিমতো মাইনা তারপর ওরে বিয়া করছি। আপনার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গার্জিয়ান হিসেবে আসতে পারি এদিকে, তাই না? বনের শুদ্ধ ভাষায় বলা প্রবল চেষ্টা, তবে থেমে থেমে পরিস্থিতিও হাসি আসছে অম্বেশার। প্রফেসর ইউনুস বনের মুখের ভাষা শুনে কপাল কুঁচকালেন। শুদ্ধ ভাষাবিহীন কোনো ভাষা যেন গ্রহণযোগ্য নয় শিক্ষা প্রতিষ্ঠানে। বর্ণ অম্বেশাচার অনুমতি দিয়ে বাকিদের সাথে কথা বললেন। বেরিয়ে এসে হেসে ফেলল অম্বেশা। তার হাসি দেখে বর্ণ প্রশ্ন করে, হাসো কেল্লাইগা? অম্বেশা ফোড়ন কেটে বলে, ইস্কি ভাষণ, শুদ্ধ ভাষা বলার ব্যর্থ চেষ্টা। তোমাকে মানায় না বুঝলে? তোমার মুখ খাস ঢাকাইয়া টান টান মানসই। আর চেষ্টা করবে না শুদ্ধ কিছু বলার প্লিজ। তুমগো জাত আমগো ভাষা, আর কোনো ভাষক নাই। পুতুলের মতো শুদ্ধ ভাষা মারানের কথা শেষ করতে সামনের দিকে তেড়ে গেল। ঝুম্পা রুম্পা এক কোণে দাঁড়িয়ে। আবার না ঝামেলা বেঁধে যায়। অম্বেশা হন্তদন্ত করে এগিয়ে গেল। এতক্ষণ বর্ণ তাদের দুজনের সামনে এসে দাঁড়ালো। আঙ্গুল তুলে ক্রোধাতীত কণ্ঠে বলল, শেষবার ওয়ার্নিং দিতাছি, শুধরায় যাও।
গুচাটি কুত্তার দল, আরেকবার ওর পিছে লাগলে খোদার কসম ভুইলা যামো তোমরা সেরি মানুষ। কথা আর মুখ দুইটা জানি মনে থাকে। অম্বেষা বর্ণকে টেনে নিয়ে চলে আসে। এখানে ঝামেলা হলে হিতে বিপরীত হতে হবে তাকেই, তাই সে কোনো ঝামেলা চায় না। আজকাল আমার লাগে হাতাহাতি বেশি করো, কিন্তু মুখে তুইলা খাওয়াই দাও। মতলব কি? পিড়িতে টকবক করতেছে। গতকাল রাতের কথা ভুলে গিয়েছেন নাকি? আমার লড়াই ওদের সাথে। অম্বেষার কথায় কিছুটা থমকে গেল, মুখ স্বাভাবিক রেখে অম্বেষার জবাবের আশায় দাঁড়িয়ে। আবার প্রশ্ন করতে চাইলে বর্ণ তুচ্ছ স্বরে বলে ওঠে, তুমি আমার কিছু লাগো না, যে লাইগা লাগমো। তোমার না কইছি তোমার মনের পীড়িতের জোনাকি পোকাগুলোরে বয়েমে ভইরা রাখবা। বেশি ধরফর করতেছে আজকাল, আমার বখাটে কইছে তাই আর কি। হাসলো অম্বেষা। এত সহজে নত হয় না বর্ণ, আশা করা ভুল। অম্বেষা বলে, চানখারপুলে আমার অফিস, সন্ধ্যা 6টায় আমাকে নিতে আসবে একজন দায়িত্বশীল স্বামীর মতো। সাবধানে বাড়ি যাও, আমার ক্লাস শুরু হয়ে গেছে, আসি।